হ্যালো বন্ধুরা, আমি ইমন। তোমাদেরকে স্বাগতম জানাই নতুন কোনো অভিজ্ঞতার নতুন আরও একটি এপিসোডে। এখানে ঘটনা নয়, অভিজ্ঞতা বলা হয়। তোমরা কেউ যদি ঘটনা পাঠাতে চাও আমাদেরকে ইমেল করতে পারো, অথবা ফেসবুকে আমাদেরকে লিখে পাঠাতে পারো। ইমেল এবং ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। চল ঘটনায় যাওয়া যায়। ঘটনাটি ঘটেছে আমার নানার সাথে। ঘটনাটি সময়কাল মুক্তিযুদ্ধের কিছু সময়কাল আগে। সেই সময় এখনকার মতন বিদ্যুৎ ছিল না। মানুষ সন্ধ্যা হলেই ঘুমিয়ে যেত, রাস্তায় আর বের হতো না তেমন। এখনকার সময় আমরা অনেক রাত করেই ঘুমাই, কিন্তু তখন মানুষ মাগরিবের আজানের সাথে সাথেই ঘরে চলে যেত। আমার নানার একটি ছোট দোকান ছিল, কিছু দরকারি জিনিসপাতি বিক্রি করতেন। দোকানের জিনিস শেষ হওয়ায় আমার নানা জিনিস নিয়ে আসেন এবং দোকানে ওঠান। কাজ করতে করতে তিনি খেয়াল করেননি যে অনেক রাত হয়ে গেছে। আনুমানিক কাজ শেষ হতে রাত 10টা বেজে যায়। তিনি চিন্তা করেন, অনেক রাত হয়েছে, এখন বাড়ি ফেরা দরকার। বলে রাখা ভালো, নানার দোকান থেকে বাড়ির কিছুটা দূরে ছিল, বলতে গেলে মাঝে একটা তাল বাগান এবং কিছু জমি পড়ে এগুলোর পার হয়ে আসতে হতো। কিন্তু জিনিস দোকানে উঠানোর বাকি ছিল বলে তিনি তা মাথায় করে বোঝা বয়ে নিয়ে যেতে শুরু করেন। তালবাগান দিয়ে বাড়ির যেতে সুবিধা হয়, ওখানে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়। তিনি চিন্তা করেন, এত রাত হয়েছে, এখন পুরো রাস্তা ঘুরে যাব, তালবাগান দিয়ে যাই। তালবাগান দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। যে ভাবনা সেই কাজ। তিনি বাগানের ভেতর দিয়েই হাঁটতে লাগলেন। হঠাৎ তিনি অনুভব করেন তার গায়ে হালকা ঠান্ডা বাতাস লাগছে। তিনি কিছু মনে না করেন চলতে থাকেন তিনি তার মতন করে। বাগানের মাঝপথে আসতেই তিনি দেখতে পান সামনে থেকে একটা সাদা পাঞ্জাবি পরা লোক তার দিকে এগিয়ে আসছে। যেহেতু নানার মাথায় বোঝা ছিল, সেহেতু তিনি তার মুখ দেখতে পারেননি। তিনি না তাকিয়ে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। লোকটি একটু ভারী গলায় সালামের উত্তর দেন, ওয়ালাইকুম আসসালাম। লোকটি একটু ভারী গলায় নানাকে জিজ্ঞাসা করেন, আপনি কি ইসলামী মালিক মাহফিলে যাচ্ছেন? বলা ভালো, সে সময় দোকানের ওইদিকে মাহফিল হচ্ছিল। তখন লোকটি ভারী গলায় উত্তর দেন, না, আমি কোথাও যাচ্ছি না। পারলে তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা, না হয় তোর বিপদ হবে। নানা তার কথায় তেমন গুরুত্ব দেন না। কথা শেষ করে নানা হাঁটতে থাকে। সামনে থেকে হঠাৎ করে তার গায়ে একটা গরম বাতাস লাগে। তিনি কিছুটা ভয় পান, কিন্তু নিজেকে সামলে হাঁটতে থাকে। হঠাৎ করেই একটা বাতাস এসে নানার হাতে থাকা হারিকেনটি নিভিয়ে দেয়। তিনি অন্ধকারের মধ্যেই হাঁটতে থাকেন। হঠাৎ তার পায়ে কি যেন একটা আটকে যায়। তিনি হ্যাচকা লাথি দিয়ে সরিয়ে দেন। তখন তিনি খেয়াল করেন উপরের গাছগুলো বাতাসের কারণে ভেঙে চুরে যাচ্ছে, কিন্তু নানার গায়ে কোনো বাতাস লাগছে না। তিনি অনেকটা ভয় পেয়ে যান, তাও তিনি হাঁটতে থাকেন। তিনি দেখেন সামনে থেকে একটু আগুনের মতন লাল গোলা উড়ে যায়। হঠাৎই লাল গোলাটা নানার সামনে এসে পড়ে। তিনি তখন ভয় পেয়ে এক চিৎকার করে বাগান পার হয়ে এক বাড়ির গিয়ে উঠানে এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। সে বাড়ির লোকজনেরা তাকে চিনতে পেরে তার বাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে আসে। রাতে নানাকে কেউ আর কিছু জিজ্ঞাসা করেন। পরের দিন নানার অনেক জ্বর আসে। তখন হুজুর দেখা হয়। হুজুর এসে বলেন তিনি ভয় পেয়েছেন, তাই এমন হয়েছে। তাকে পানি পড়া ও গুড় পড়া দিয়ে যাচ্ছি, ঠিক হয়ে যাবে। কি মনে করেছেন ঘটনা এখানেই শেষ? না, ঘটনা এখান থেকে। নানার সাথে ঘটনাটি যখন ঘটে, তখন তার নানা যুবক ছিলেন, বিয়ে করেননি। কিন্তু তার কিছুদিন পর তিনি বিয়ে করেন। এখনকার সময় নতুন বউকে নিয়ে কোনো কাজ করানো হয় না, কিন্তু
তখন নতুন বউকে দিয়ে অনেক ধরনের কাজ করানো হতো। আমার নানি তখন নতুন বউ, বিয়ের মাত্র 4 দিন হয়েছে। আমার নানির শাশুড়ি তাকে নদীর পাড় থেকে ফেলে রাখা লাকড়িগুলো নিয়ে আসতে বলে। তখন শাশুড়ির কথা অনুযায়ী লাকড়িগুলো আনতে যান। প্রথমবার আনার পর তার কিছু হয়নি, দ্বিতীয়বারও কিছু হয়নি, কিন্তু তৃতীয়বার তিনি যখন লাকড়িগুলো আনতে যান নদীর পাড়ে থাকা তেঁতুল গাছের উপর থেকে লাল গোলা তার মাথার উপর দিয়ে নদীর পার পর্যন্ত উড়ে যায়। এটা দেখে তিনি অনেক ভয় পেয়ে যান এবং লাকড়ি সেখানেই রেখে ফেলে দৌড়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে ঘটনাটি খুলে বলেন নানাকে। তখন বাজার থেকে এসে এগুলো শুনতে পেয়ে অনেক রাগারাগি করে। সেদিন আর কিছু হয়নি। আর পরের দিন রাতে নানা স্বপ্ন দেখেন যে তাকে একজন লোক বলছে খুব ভারী গলা, তেঁতুল গাছের নিচে স্বর্ণ বা কাঁচা পয়সা পুঁতে রাখা আছে, নানা যদি সেটা চায় তাহলে যেন অমাবস্যা রাতে সেখানে যায়, কিন্তু সেখানে একা যেতে হবে, সেখানে একটা খাসি আর একটা ছাগল রেখে আসতে হবে। কিন্তু আরেক গলায় একজন বলছে না এটা নিস না, নিলে তোর ক্ষতি হবে, তুই এর ফাঁদে পা দিস না। এই কথা বলতে নানার ঘুম ভেঙে যায়। তো নানা তেমন পাত্তা দেয় না। এমন পরপর অনেক দিনেই নানা এই স্বপ্নটা দেখে। দেখতে দেখতে এরকম হিপনোটাইজ হয়ে যায়। তো একদিন অবসর রাতে নানা সেখানে একটা গামছা ও একটা লাঠি সাথে করে নিয়ে যান, কিন্তু তেঁতুলতলায় তেমন কিছু ছিল না। তো কিছু তিনি দেখতে না পেরে তিনি বাড়ির দিকে যে উল্টো দিকে ঘুরে আসবেন, তখন কাঁচা পয়সা একটি পুটলিতে রেখে নাড়া দিলে যেভাবে শব্দ হয় তেমন একটা শব্দ তিনি শুনতে পান। পিছনে ঘুরেই একটি পুটলি যেটা হাওয়ায় ভাসছে। তিনি 7 পাঁচ চিন্তা না করেই তার সাথে থাকা লাঠিটা দিয়ে পুটলিটাতে আঘাত করেন। তখন একটা কালো ধোঁয়া পুটলি থেকে বের হয়ে হাওয়ায় মিলে যায় এবং ভারী গলায় বলতে থাকে, আমি তোকে চেয়েছিলাম বড়লোক বানাতে, কিন্তু তুই আমাকে আঘাত করলি, শাস্তি তোকে পেতে হবে। তখনই নানা শুনতে পায় নানি পেছন থেকে তাকে ডাকছে। নানি তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সবাই তাদের জিজ্ঞাসাবাদ করলে নানি বলেন যে খাটে শুয়েছিলাম, হঠাৎ করে জানলার পাশে থাকা গাছটি নড়ে চড়ে ওঠে। অনেক ঝড় তুফানে এসে মনে করলো, তাই ঘুম ভেঙে যায়। নানাকে ঘরে দেখতে না পেয়ে নানি খুঁজতে বের হন। ওই দিন রাতে নানার অনেক জ্বর আসে। তখন আবারও সেই হুজুরকে ডাকা হয়। হুজুর এসে জিনকে হাজির করার চেষ্টা করেন, অনেক চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই পারছেন না। তখন হুজুর চোখ বন্ধ করে বসে কিছু দোয়া দুরূদ পড়তে থাকেন। পড়তে পড়তে তিনি চোখ বন্ধ করে বলেন, এই জিনিসটা খুবই ঘাটতেরা স্বভাবে, তাই আমি বসে আনতে পারছি। আপনার ছেলের কপাল ভালো যে তাকে এখনো কিছু করেন। হুজুর বলেন, এখানে একটি ভালো জিনও আপনার ছেলেকে সাহায্য করছে, যার জন্য আপনার ছেলে এখনো বেঁচে আছে। তালবাগানে একটি জিন আপনার ছেলে লাথি খেয়ে মারা যায়, তার প্রতিশোধ নেওয়ার জন্যই আপনার ছেলের পেছনে এরা লেগেছে। কিন্তু একটা ভালো জিন আপনার ছেলেকে সেখান থেকে বের করে নিয়ে একটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। স্বপ্নের মধ্যে যে টাকার লোভ দেখানো হয়, তখনও সে জিনটি আপনার ছেলেকে সাহায্য করে আসছে। সে ভালো জিনের জন্য আপনার ছেলে এখনও বেঁচে আছে। সেই দিন যদি পুটলিতে আপনার ছেলে হাত দিয়ে ধরতো, তাহলে আপনার ছেলেকে তারা সেখানেই মেরে ফেলত, কিন্তু লাঠি দিয়ে ধরার কারণে আপনার ছেলের উপর তারা আরও রেগে যায়। আপনার ছেলেকে বাঁচানোর জন্য নদীর পাড়ে সে ভালো জিনটি আপনার বউকে সেখানে পাঠায়। বাড়ির সবাই এই কথা শুনে ঘাবড়ে যায়। এর কোনো সমাধান নেই? না, আমার জানা মতো সমাধান নেই। আমাকে কিছুদিন সময় দিন, আমি দেখি কোনো সমাধান খুঁজে বের করতে পারি কিনা। কিছুদিন পরে আমি অনেক খোঁজ করে
দেখি যে আপনার ছেলেকে বাঁচাতে চাইলে তেঁতুল তলার নিচে একটি খাসি, একটা ছাগল, 1 মণ চাল দিয়ে রান্না করে সেখানে এক পাতিল রেখে বাকিগুলো পুরো গ্রামের মানুষকে বিলিয়ে দিতে হবে। এই কথাটি হুজুর তাদেরকে এসে জানিয়ে যান। কিন্তু এই কাজটি করতে হবে নির্দিষ্ট একটি দিনে, যেটি হলো অমাবস্যার রাত। সেই পর্যন্ত আপনার ছেলে এবং ছেলের বউকে সাবধানে থাকতে হবে। আমি একটি তাবিজ দিয়ে যাচ্ছি, যেটা কোনোভাবেই খোলা যাবে না। যত কিছুই হোক না কেন, এটা কোনোভাবেই খোলা যাবে না। তারপর হুজুরের কথা মতন সেই রকম কাজ করা হয়, গ্রামের লোকজনকে খাওয়ানো হয়। তারপর এরকম আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। গল্পটি লিখতে অনেক ভুলভ্রান্তি হতে পারে, যার কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ভাই। থ্যাংক ইউ রানা ভাই, আপনাকে এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। আশা করি লিসেনারদেরকেও এই ঘটনাটি অনেক ভালো লাগবে। রানা ভাই আমাকে বলেছে যে আরও তার কাছে তার নানার আরও কিছু ঘটনা আছে, সে ভালো জিনটি তার নানাকে আরও অনেকভাবে সাহায্য করেছে। তিনি আরও ঘটনা এরকমভাবে লিখে পাঠাবে। আমরাও অনেক আকাঙ্ক্ষিত আপনার ঘটনার জন্য। খুব শীঘ্রই আপনি লিখে পাঠান, যাতে আমি আমার লিসেনারদেরকে শোনাতে পারি। এভাবেই পাশে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন, আমাদেরকে মোটিভেট করুন। সামনে আরও ঘটনা আছে। হ্যালো বন্ধুরা, আমি ইমন, তোমাদেরকে স্বাগতম জানাই নতুন কোনো অভিজ্ঞতার নতুন আরও একটি এপিসোডে। এখানে ঘটনা নয়, অভিজ্ঞতা বলা হয়। তোমরা কেউ যদি ঘটনা পাঠাতে চাও আমাদেরকে ইমেল করতে পারো, অথবা ফেসবুকে আমাদেরকে লিখে পাঠাতে পারো। ইমেল এবং ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। চল ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি বলার আগে আমাদেরকে বলে রাখা ভালো, ঘটনার যে সকল নামগুলো নেওয়া হচ্ছে সেগুলো ছদ্মনাম নেওয়া হচ্ছে। ঘটনা যিনি আমাদেরকে পাঠিয়েছেন তার নাম নিতে নিষেধ করেছেন। তো ঘটনায় যাওয়া যাক। এক মৃত মানুষের সাথে রোজ কথা বলি আমি। কি কথাটা শুনে অবাক হচ্ছেন? হওয়ারই কথা। বিষয়টা আপনাদেরকে খুলে বলি। যেভাবে উনি লিখে পাঠিয়েছেন সেভাবে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। চলুন। তার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি নিশাদ। গল্পটা যদি ভালো লাগে ভাইয়া অবশ্যই আপনার লিসেনারদেরকে পড়িয়ে শোনাবেন। সবটা লিখতে পারিনি, আস্তে আস্তে সবগুলো লিখে পাঠাবো ভাইয়া। গত 2-3 দিন আগ থেকে আমার সাথে কী সব উল্টোপাল্টো ঘটনা ঘটে যাচ্ছে। আমি কি এইসব স্বপ্ন দেখছি নাকি বাস্তব জানি না। সাদা কাফনে মোড়ানো একটা লাশ রোজ রাতে আমার পাশে এসে শুয়ে থাকে। প্রতিদিন লাশটা দেখে প্রচণ্ডভাবে চিৎকার করছিলাম। যে দুঃখের বিষয় কি জানেন, আমি চিৎকার করছি ঠিকই, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। আমার বাড়িতে মা, বাবা ও ছোট বোন আছে, তারা আমার পাশের রুমেই ঘুমায়। কিন্তু এত জোরে চিৎকার দেওয়ার পরেও তারা কিছুই শুনতে পারে না। শুধু কি তাই, আমি যে বিছানা থেকে উঠে দৌড় দেব সেটাও পারি না। আমার পা যেন কেউ অবশ করে রাখে। এদিকে আমার এমন অবস্থা দেখে পাশে থাকা লাশটা হা হা করে হেসে ওঠে আর আমাকে বলে, পারবি না, কোথাও যেতে পারবি না, মরবি, আমি নিয়ে যাব শুধু সময়ের অপেক্ষা। এভাবেই সেই মৃত লাশটা আজ 3 রাত থেকে আমার সাথে কথা বলে। প্রথম ভাবতাম এটা মনে হয় আমার মনের ভুল। এই কথাটা কেউ বললে বিশ্বাস করবে না, পাগল বলবে। কিন্তু এভাবে 3 রাত একই ঘটনা ঘটার আমি বিষয়টা মা বাবাকে বললাম। আমার মুখে কথাটা শুনে মা বাবা হেসে উড়িয়ে দিলে। মা বাবা আমার কথা বিশ্বাস না করায় চিন্তা করলাম বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করি, দেখি ওরা কোনো উপায় পায় কিনা। এই ভেবেই আমার 2টা বেস্ট ফ্রেন্ড
জিসান ও সবুজের সাথে দেখা করি। ওদের সাথে দেখা করে আমার সাথে 3 রাত ঘটে যাওয়া সকল ঘটনাগুলো ওদেরকে খুলে বললাম। আমার মুখে এই কথাগুলো শুনে জিসান ও সবুজ হাহা করে হাসতে হাসতে বলল, কি রে, মৃত লাশ তোর পাশে শুয়ে থাকে, ভয় দেখায়, কথা বলে? শালা মিথ্যা কথা বলার জায়গা পাস না? এটা কি বিশ্বাস করার মতন কথা? আমি বললাম, বিশ্বাস কর ভাই, সত্যি আমার সাথে এরকম ঘটনা ঘটে। আমি মা বাবাকে ব্যাপারটা বললাম, ওনারাও তোদের মতন হাসাহাসি করে তামাশা করল। সবুজ বলল, নিশাত, তুই যে এই কথাগুলো বললি, এগুলো তোর মা বাবাও কেন, কেউ বিশ্বাস করবে না। হয়তো স্বপ্ন টপ্ন দেখিস ভাই, এগুলো ভুলে যা। আমি বললাম, স্বপ্ন না রে ভাই, বাস্তবে নিজের চোখে দেখি সব। জিসান বলে উঠল, নিজের চোখে কি দেখিস তুই? হ্যাঁ, কবরস্থানের লাশ আসে তোর কাছে? আমারও মনে হয় লাশটা তোকে পছন্দ করে বিয়ে করতে চায়। আমি বলে উঠলাম, দেখ জিসান, মজা করিস না, আমি সিরিয়াস বলছি কথাটা। জিসান বলে উঠল, তুই কি আমাকে মজা করছিস না? আমি তো সিরিয়াসই বলছি, আমি তো তোর সাথে মজা করছি না, আমি তো সিরিয়াসলি বলছি। এটা তো ভূত লাশ রূপে আসে, ভূতটা তোকে পছন্দ করে, বিয়ে কর, দ্রুত বিয়েটা কর, আমরা বিয়ে খাই। নাকি শারীরিক কোনো সমস্যা আছে, বিয়ে করতে ভয় পাচ্ছিস? কি বললি রে? তবে রে, এই বলেই জিসানের কথায় রেগে গিয়ে ওর গলাটা চেপে ধরলাম। ওদিকে জিসানও আমার গলা চেপে ধরল। শুরু হলো দুজনের মধ্যে মারামারি। আমাদের মারামারি দেখে সুজন দুজনের ছাড়িয়ে বলল, এই ঠিক করছিস, মজা করতে করতে মারামারি পর্যন্ত চলে গেলি, তোরা দুজন কোনোদিন ভালো হবি না? এই তো কয়দিন আগেও কথা কাটাকাটি করে তোরা মারামারি করলি, তোরা দুজন একসাথে হলেই তোরা ঝগড়া লেগে যাস। জিসান বলে উঠল, আমি কি এমনি এমনি সাথে ঝগড়া করি? ওকে কিছু বললেই ও লাফ দিয়ে উঠে। দেখ না ও কী বলে, এগুলো কোনো কথার মধ্যে পড়ে? এসব কথা যদি কোনো উত্তর দিই, ও এতেই ও রাগ হয়ে যায়। এরকম কথা? আমি বললাম, সাবধানে কথা বল জিসান। সবুজ বলে, দুজনকেই থাম, আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড। তাহলে কি শুরু করলে এইসব? হ্যাঁ, আরে সব বিষয় নিয়ে মজা করলে কি ভালো লাগে বল? সবুজ বলে, আচ্ছা নিশাত, একটা কাজ কর, তোর কাছে নাকি রোজ রাতে ওই মৃত লাশটা আসে, তাহলে আমি আর জিসান আজকে রাতে তোর রুমে গিয়ে লুকিয়ে থাকি, তাহলে প্রমাণ হবে তোর কাছে কি আদর্শ কি কথা, কি তোর সত্য নাকি মিথ্যা। আমি বললাম, হ্যাঁ এটা ঠিক বলেছিস, আমি রাজি আছি, আয়, আজকে রাতেই তোরা আয়। জিসান বলে উঠল, ওকে ঠিক আছে, তবে তাই হোক, যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইল, আমি এখন চলে গেলাম, তোরা রাতের সময় মতন চলে আসিস। ওদের কথাটা বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ভালোভাবেই দিনটা কেটে গেল। রাত তখন 10টা, কথা মতন জিসান ও সবুজ আমার রুমে আসলে। ওরা রুমে আসতেই আমি ওদেরকে বললাম, এই তোরা ওই টেবিলের নিচে লুকিয়ে থাক, আমি রুমের লাইটটা অফ করে দিই, আজ প্রমাণ হয়েই যাবে আমি সত্য বলি নাকি মিথ্যা। আমার কথা জিসান ও সবুজ লুকিয়ে পড়ল। আমিও রুমের লাইট অফ করে মিছিমিছি ঘুমের ভান করে শুয়ে রইলাম। এদিকে বেশ কিছুক্ষণ শুয়ে থাকি, হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই লাশটাও আমার পাশে শুয়ে আছে। লাশটাকে দেখেই জিসান ও সবুজকে ডাকতে ডাকতে বললাম, কই তোরা, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, দেখ আমার কথা ঠিক কিনা। আমার কথায় ওরা দুজন বেরিয়ে এসে লাশটাকে দেখে হাসতে হাসতে বলল, আরে এটা তো লাশ, হ্যাঁ দেখ, আমার কথা তো বিশ্বাস করিসনি, এখন দেখ। আমার কথার জবাবে জিসান ও সবুজ দুজনে বলল, আরে এটা আবার কঠিন কি, লাশ তো আমরাও হতে পারি। কথাটা বলেই আমার চোখের সামনে জিসান ও সবুজ দুজনেই লাশের রূপান্তরিত। এটা কিভাবে সম্ভব? ওরা কিভাবে লাশের মতো হলো? আমার সামনে এখন 3টা লাশ, 3টা লাশই আমাকে বলছে তুমি ওদের।
ওদের এই ভয়ঙ্কর কথাগুলো শুনে এক দূরে দরজার কাছে গিয়ে দরজাটা খুলতেই আমি চমকে উঠলাম। দরজার বাইরেই দাঁড়িয়ে আছে জিসান ও সবুজ। ওরা এখানে? তাহলে একটু আগে কাদেরকে দেখলাম? আমার রুমে এরা কারা? এইভাবে পিছনে তাকিয়ে রুমে দেখলাম কেউ নেই। আরে ওই সাদা কাপড়ে মোড়ানো 3টা লাশ কোথায় গেল? রুমের লাশগুলোকে দেখতে না পেয়ে সবুজ ও জিসানের দিকে তাকলাম। এদিকে আমার এরকম অবস্থা দেখে সবুজ বলল, কি রে নিশাদ, সেই কখন থেকে দরজায় করার নাড়ছি, শুনছিস না কেন? ঘুমাইছিলি নাকি? আমি বললাম, না রে ভাই, আসলে একটু আগেই আমার সাথে অবাক একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। জানিস, আমি একটু আগেই তোদের আমার রুমে আসতে দেখেছি। তোরা একটু আগেই আমার রুমে আসলি, আর ওই সাদা কাফনে মোড়ানো লাশটাও মতন হঠাৎ করে তোরা রূপ নিয়ে পড়লি। সবুজ বলে উঠলো, কি বলিস? পাগল হলে নাকি? আমরা তো এখনই তোর কাছে আসলাম, এই যে তোর সামনে। কিষান বলল, আরে বাদ দে, ওর কথা সত্যি সত্যি পাগল হয়ে গেছে। বললাম, না আমি ঠিক বলছি, মিথ্যা বলছি না, সত্যিই বলছি। সবুজ বলে উঠলো, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো আগে কি হয়েছে জানি না, আমরা দুজন এখন আসলাম এটাই জানি। আমিও জিসান এখন তোর রুমে লুকিয়ে থাকবো, এখন দেখি কোন লাশ আসে তোর কাছে। আচ্ছা ঠিক আছে, তুই তাই কর, যা লুকিয়ে পড় তোরা। আমার কথায় জিসান ও সবুজ লুকিয়ে পড়ল। এদিকে আমি আবারও রুমের লাইট অফ করে মিছিমিছি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার প্রায় 8 ঘন্টা চলে গেল, কোনো সারা শব্দ নেই। জিসান আমাকে বলে উঠল, নিশাদ কই, তোর লাশ কোথায়? আর কতক্ষণ অপেক্ষা করব? আমি বললাম, আর কিছুক্ষণ থাক, হয়তো দেখতে পাবো। আমার কথায় ওরা দুইজন চুপ করে লুকিয়ে রইলেন। এভাবে কেটে গেল আরও 1 ঘন্টা। অন্যদিকে রাতে তো ওই লাশটা আমার পাশে এসে শুয়ে থাকে। আজ কেন আসছে না? কেন? প্রায় 1 ঘন্টা হয়ে যায়, সবুজ ও জিসানের কোনো সারা শব্দ পাচ্ছি না। এইভাবে বিছানা থেকে উঠে জিসান ও সবুজকে ডাকতে যাব, ঠিক তখনই দেখলাম ভয়ঙ্কর এক ঘটনা। আমি দেখলাম 2টো লাশ জিসান ও সবুজের গলা চেপে ধরছে। ওদিকে জিসান ও সবুজ বাঁচার জন্য ছটফট করছে। এই দেখে জিসান ও সবুজকে বাঁচাতে দৌড়ে গেলাম ওদের কাছে। বলতে লাগলাম, ছেড়ে দাও ওদেরকে, মেরো না। এরা বলতে বলতেই আমি ওদের কাছে যেতেই সেই লাশ দুটোর মধ্যে একটা লাশ আমাকে ধরে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিলেন। আমি সজোরে ধাক্কা খেলাম দেয়ালের সাথে। ওদিকে ততক্ষণে মাথা তুলে ওদের দিকে তাকাতেই দেখলাম লাশ দুটো সবুজ ও জিসানকে মেরে ফেলছে। আমার চোখের সামনে এইসব আমি আর নিতে পারছি না। দুটি নিথর দেহ আমার সামনে লুটিয়ে পড়ল মাটিতে। আমার সামনে জিসান ও সবুজের মেরে ফেলায় আমি আর সেটা নিতে পারিনি, যে অজ্ঞান হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আমার যখন জ্ঞান ফেরানো হয়, তখন চোখ খুলে আমি পুরোই অবাক। কারণ চোখ খুলতেই দেখলাম জিসান ও সবুজ দুজনেই বেঁচে আছে। ওরা আমাকে বলছে, নিশাদ তুই ঠিক আছিস তো? ওদের কথা শুনে বিছানা থেকে উঠে ওদের বললাম, জিসান, সবুজ, বন্ধু তোরা ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? বেঁচে আছিস তোরা? সবুজ বলে উঠল, মানে কি বলিস? আমাদের আবার কি হবে? বললাম, কেন, আমি জ্ঞান হারানোর আগে তো দেখলাম ওই লাশ দুটো তোদের গলা চেপে মেরে ফেলছে। জিসান বলে উঠল, কই, আমরা তো ঠিকই আছি, কোনো লাশ টাশ তো আমরা দেখিনি। লাশ আবার মারবে কীভাবে? সবুজ বলল, হ্যাঁ ঠিকই তো, উল্টো আমরা কি দেখলাম জানিস? আমিও জিসান লুকিয়ে আছি লাশ দেখার জন্য, হঠাৎ তুই বিছানা থেকে উঠে আমাদের দিকে দৌড়ে আসলি আর বলতে শুরু করলি, ছেড়ে দাও ওদেরকে, মেরো না। তোর কথা শুনে আমিও জিসান তোকে স্পর্শ করতে তুই জ্ঞান হারিয়ে ফেললি। আমি ওদেরকে বলি, কি বলিস, তাই নাকি? তাহলে যে আমি দেখলাম, উফ, সত্যি পাগল হয়ে যাব। এসব কি হচ্ছে আমার সাথে? জিসান ও সবুজ, বন্ধু বিশ্বাস কর, আমি এমনি জ্ঞান হারাইনি। আমি একটু আগে দেখেছি ওই ভয়ঙ্কর লাশ দুটো তোদের দুজনকে মেরে ফেলছে, তাই তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছি।
এদিকে সবুজ ও জিসানের সাথে আমার মা বাবাও আমার কথাগুলো শুনছিল। আমার কথাগুলো শুনে জিসান আমার বাবাকে বলেন, আঙ্কেল, নিশাদের অবস্থা ভালো দেখছি না। আমার মনে হয় ওর ঘুম ঠিক মতন না হওয়ার কারণে এসব উল্টো পাল্টো জিনিস দেখছে। সবুজও বলে উঠল, হ্যাঁ আঙ্কেল, জিসান ঠিকই কথা বলছে, আমারও তাই মনে হচ্ছে। বললাম, আর কি বলিস তো? না বাবা, আমি ঠিক আছি, আমার মাথায় বা শরীরে কোনো সমস্যা নেই। বাবা বলে উঠলেন, সমস্যা নাই মানে? দুদিন থেকে কি শুরু করলি? তুই নাকি লাশ দেখছিস? আচ্ছা, লাশ কি হাঁটতে পারে রে, যে হেঁটে হেঁটে তোর কাছে আসবে? বাবাকে বললাম, বাবা ওটা তো লাশ না, জিন ভূত হয়তো লাশের রূপ নিয়ে আসে। বাবা তখন আমাকে বলে উঠলো, তোর এইসব পাগলামির কথা বিশ্বাস করি না, আমি এইসব জিন ভূতও বিশ্বাস করি। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়, কাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সবুজ বলল, হ্যাঁ নিশাদ, তাই কর, ঘুমা, আমরা কাল দেখা করব তোর সাথে। এই কথা বলে জিসান ও সবুজ চলে গেলে। কিছুক্ষণ পর মা বাবা আমাকে ঘুমাতে বলে তারাও চলে গেল নিজের রুমে। এদিকে আমি একা একা শুয়ে ভাবতে লাগলাম, আসলে সমস্যাটা কি? হঠাৎ এসব কি ঘটছে আমার সাথে? ভয়ের ঘুম আসছে না, কি জানি ঘুমালে আবার লাশটা এসে পাশে শুয়ে পড়বে। ভয়ে ভয়ে না ঘুমিয়ে রাতটা পার করলাম। পরের সকাল 10টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাবার জোরাজোরিতে ডাক্তারের কাছে গেলাম। সেখানে গিয়ে বাবা ডাক্তারকে সব খুলে বললেন। ডাক্তার আমাকে নানা প্রশ্ন করলেন বা আমার শরীরের অনেক টেস্ট করালেন। সবশেষে ডাক্তার বাবাকে বললেন, আপনার ছেলের তো কোনো সমস্যা দেখছি, শুধু একটু ঘুমের প্রবলেম, এই ছাড়া তো কোনো বড় ধরনের কোনো সমস্যা দেখতে পেলাম না। ডাক্তার কথা শুনে বাবাকে বললাম, দেখলে বাবা, বলছিলাম না আমার কোনো সমস্যা নাই, বিশ্বাস তো করলে না, এখন চলো বাড়িতে যাব। এই বলে বাবা সহ ডাক্তারের ওখান থেকে বের হলাম। ঠিক তখনই সবুজ ফোন করে বলল, নিশাদ দেখা কর, কথা আছে। সবুজের কথায় ফোনটা রেখে বাবাকে বললাম, বাবা তুমি বাড়িতে যাও, এক বন্ধুদের সাথে দেখা করে তারপর আসছি। আমার কথায় বাবা বাড়িতে চলে গেল। এদিকে আমি সেখানে তার দেরি না করে চলে গেলাম সবুজ ও জিসানের কাছে। ওদের কাছে যেতেই দেখলাম সেখানে নাসরিন, আমার জিএফ, ও আমার দিকে রেগে মেগে তাকিয়ে আছে। ওখানে যেতেই নাসরিন বলল, সমস্যা কি তোমার? দুদিন ধরে ঠিক মতন কথা বলছো না, রাতে কল করছো না, ফোন রিসিভ করছো না, এখন আবার সবুজ ও জিসানের কাছে শুনতে পারলাম তুমি নাকি পাগলামি শুরু করছো, রাতে নাকি কি লাশ টাশ দেখো। আমি বললাম, হ্যাঁ, সেই জন্যই তো তোমার সাথে কথা বলিনি। আসলে জানি না হঠাৎ কেন আমার সাথে এইসব ভয়ঙ্কর কাহিনী শুরু হলো। বলে উঠল, ভয়ঙ্কর না ছাই, রিলেশন রাখতে চাও না সেটা বল, অভিনয়ের কি হলো? আমি বললাম, আরে না, কি বলছো এইসব, রিলেশন রাখবো না? কেন রাখবো না? আমি রাখবো, তুমি চলে গেলে আমার কি হবে? জিসান বলল, কেন, আমি আছি না, তখন আমার সাথে রিলেশন হবে, ও তোর আমার ক্রাশ। আমি ওর মুখে জোরে একটা থাপ্পড় দিল। জিসান, হা হা, আরে মজা করছিলাম দোস্ত। এখন বলল, ডাক্তার কি বলল? ডাক্তার বলল, আমি সুস্থ আছি, আমার কিছু হয়নি। আচ্ছা, আজ আর বেশি আড্ডা দিতে পারবো না, বাড়িতে ফিরতে হবে। নাসরিন তুমি বাসায় যাও, আমি ফোন করব, কেমন? এই কথা বলেই ওদেরকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। রোজ দিনের মতন সেদিনটাও ভালো কেটে গেল, সমস্যা কোনো হলো না রাতে। সে রাতে ঘটে গেল অবাক একটা ভয়ঙ্কর ঘটনা আমার সাথে। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে হঠাৎ জেগে দেখি আমি কবরস্থানে শুয়ে আছি। শুধু কি তাই, আমার দুজনে সেই লাশ দুটো শুয়ে আছে। একবার ভাবুন তো, এমন অবস্থায় আপনাদের কেমন লাগবে? নিজেকে কবরস্থান ও পাশে লাশ দুটো দেখে প্রচণ্ড এক চিৎকার করে উঠলাম। এমন অবস্থায় পাশে থাকা লাশ দুটো হাসতে হাসতে বলল, কিরে, ভয় পাচ্ছিস?
তোকে তো এখনই নিয়ে আসবো, চিরদিনের জন্য, শুধু সময়ের অপেক্ষা। লাশের মুখে এইসব কথা শুনে সেখানে আর দেরি না করে বাড়ির দিকে একটা দৌড় দিলাম। সামনে পিছনে না তাকিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসলাম। রাত তখন গভীর, মা বাবা ঘুমাচ্ছে। ওদেরকে না ডেকে সোজা চলে গেলাম রুমের কাছে যেতেই বুঝলাম দরজার ভিতর থেকে লাগানো। আরে, দরজা যদি লাগানো থাকবে তাহলে আমি বাইরে গেলাম কিভাবে? তুই তো মাথায় আসছে না, হচ্ছে কি আমার সাথে? দরজা ভিতর থেকে লাগানো, কিন্তু আমার তো রুমে ঢুকতেই হবে। তাই অনেক ধাক্কাধাক্কি করে দরজার ছিটকানি ভেঙে ভিতরে ঢুকলাম। রুমের লাইট তখন অফ ছিল। রুমে ঢুকে লাইটটা জ্বালাতেই চমকে উঠলাম, বুকের মাঝে ধূপ করে উঠল। কারণ আমি লাইট জ্বালাতেই দেখলাম আমি আগে থেকে বিছানায় শুয়ে আছি। আমি নিজেই নিজেকে দেখছি বিছানায় শুয়ে আছি। এটা কি হতে পারে? ও আমার মতন দেখতে আমার রূপে আমার বিছানায় শুয়ে আছে। এমন অবস্থায় নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। কি হচ্ছে? এই ভেবে মনে সাহস নিয়ে কথা বলে উঠলাম। আমি বললাম, কে আপনি? আমার কথায় হঠাৎ ধুর করে বিছানায় শুয়ে থাকা আমার মতন দেখতে অবয়বটা চোখ খুলে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকাল। ওদিকে ওনার ভয়ঙ্কর চাহনি দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার যখন হুঁশ ফেরে তখন নিজেকে দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে মা বাবা বসে আছে। আমার হুঁশ ফিরতেই বাবা বলে উঠলো, কি নিশাত, রুমে কি অবস্থা? দরজা খোলা রেখে বিছানায় ছেড়ে তুই নিচে ঘুমিয়েছিলি কেন? আবার কতক্ষণ ধরে তোর মা আর আমি তোকে ডাকছি, কিন্তু তোর কোনো হুঁশ ফিরছে না। কি নেশা টেশা করছিলি নাকি? না বাবা, তুমি এসব কি বলছো? আমি কোনো নেশা করি না। এইভাবে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা মা বাবাকে খুলে বললাম। আমার কথায় বাবা আবারও বকাঝকা করতে লাগে। ওনারা কোনোভাবেই আমার কথা বিশ্বাস করছে না। বন্ধুরা, মা বাবা কেউ আমার কথা বিশ্বাস করে না, কিন্তু আমি তো বুঝি আমি কি অসুবিধার মধ্যে আছি। মা বাবাকে আর কিছু না বলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম জানেন? আমাদের মসজিদের ইমামের কাছে। উনি টুকটাক কবিরাজি জানেন। জিন ভূতের কোনো সমস্যা থাকলে কিছুটা হলেও সমাধান দেওয়ার চেষ্টা করেন। তো কথা মতন বাড়ি থেকে বেরিয়ে ওই ইমামের কাছে চলে গেলাম। ওনার বাড়ির যাবার পর আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ইমাম সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমাকে তো চিনতে পারলাম না বাবা। হুজুর, আপনি যে মসজিদে নামাজ পড়ান, আমি সেই মসজিদের মুসল্লি। আমার বাড়ি এই তো কিছু দূরেই, বাবার নাম বললে চিনবেন। ইমাম সাহেব বললেন, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, তাই কাউকে ভালো মতন চিনি না। তা বাবা, আমার কাছে কেন আসছো? ইমাম সাহেব, আমার খুব বড় একটা সমস্যায় পড়ে গিয়েছি। আমি জানি আপনি আমার সমস্যাকে সমাধান করতে পারেন। আসলে হয়েছে কি হুজুর, জিন ভূতের কোনো বিষয় কি করতে পারবেন? আমি খুব বড় একটা সমস্যায় পড়ে আপনার কাছে আসছি হুজুর। শুনেছেন আপনি জিন ভূতের বিষয়ে জানেন। এই বলে হুজুর আমার সাথে ঘাটে যাওয়ার 4-5 দিনে সব আমার সাথে ঘটে যাওয়া 4-5 দিনের সব ওনাকে খুলে বললাম এবং অনুরোধ করলাম আমাকে একটু সাহায্য করতে, আমার কোনো সমস্যা আছে কি না সেটা বলতে। আমার কথায় ও অনুরোধ হুজুর বললেন, ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি ভিতর থেকে আসছি, একটু সময় লাগবে। আমি তোমার কাছে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকো, হুট করে আমার কাছে আবার এসো না, কেমন? এই বলে উনি চলে গেলেন। এদিকে আমি সেখানে বসে আছি, অপেক্ষা করতে পারলাম।
এভাবে কয়েক মিনিট কেটে যাওয়ার পর ইমাম হুজুর ভিতর থেকে বেরিয়ে এলেন। উনি আমার কাছে এসে বললেন, তুমি যে আমাকে কথাগুলো বললে, তোমার কথা শুনে আমার এক পরিচিত বন্ধু জিনের মাধ্যমে তোমার বিষয়ে খোঁজ নিলাম। বন্ধু জিনের মাধ্যমে পুরোটা খোঁজ নিতে না পারলেও তোমার সমস্যার কথাটা জানতে পারছি। আমি বললাম, কি হুজুর, কি সমস্যা বলুন, আমার কি বড় ধরনের প্রবলেম হয়েছে? হুজুর সাহেব বললেন, বিষয়টা তেমন, কারণ তোমাকে ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু করা হয়েছে। কি? আমাকে কালো জাদু করা হয়েছে? হুজুর কি বলেন? আমাকে কেউ কেন কালো জাদু করবে? হুজুর বললেন, জীবনে চলতে গেলে কত মানুষের সাথে কত কথা কাটাকাটি, ঝগড়া, মারামারি হয়ে থাকে। এগুলোর জন্য অনেকে কালো জাদু করে। এছাড়া শত্রুরা জেদে মানুষকে কালো জাদু করে থাকে। তোমাকে কালো জাদু করে কিছু দুষ্ট খারাপ জিনকে পাঠানো হয়েছে। সেই জিনগুলো তোমার কাছে লাশ রূপে আসে, কথা বলে, ভয় দেখায়। তোমার সাথে ঘটে যাওয়া সব উল্টোপাল্টা কাজ এই কালো জাদুর জন্যই হচ্ছে। আমি বললাম, আমি আমার বন্ধু জিনের মাধ্যমে এটাও জেনেছি তোমাকে যে কালো জাদু করেছে সে তোমার পরিচিত ও প্রিয়জনের মধ্যে কেউ। কিন্তু সে যেই কেউ হোক না কেন, সঠিক কথাটা আমি জানি না, বলতে পারছি না তোমাকে। যতটুকু জানি সেটা বললাম। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তেমন কবিরাজি করি না। তুমি যেন কোনো বড় হুজুর বা কবিরাজের কাছে যাও, কেমন? হুজুরের মুখে কথাগুলো শুনে মনে হচ্ছিল আকাশ থেকে পড়ল। আমাকে কেউ কালো জাদু করেছে, তাও আবার আমার পরিচিত প্রিয়জনের মধ্যে কেউ। হ্যালো লিসেনার, আজকে ঘটনা উনি এতটুকু পর্যন্তই পাঠিয়েছেন। আশা করি উনি সামনে আরও ঘটনা পাঠাবেন। আপনাদের যদি এই ঘটনা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সাপোর্ট করুন। আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাদেরকে শেয়ার করুন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আমার লিসেনারদেরকে ঘটনা নয় বরং অভিজ্ঞতা শেয়ার করি। যদি আপনাদের মধ্যে কোনো কারো ঘটে যাওয়া কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া জিমেল আইডিতে আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন, অথবা আমার গ্রুপ আছে, গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। গ্রুপে অ্যাড হয়ে আমাকে ঘটনা আপনারা লিখে পাঠাতে পারেন। ঘটনা অবশ্যই আমি পড়ে আমার লিসেনারদেরকে সাথে শেয়ার করব আপনার কিছু নতুন অভিজ্ঞতা। এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ঘটনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।